ব্রিটিশ ব্রিটিশ সভরেনিটি অফ পার্লামেন্টের যে তত্ত্ব, সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট যেখানে লিখিত সংবিধান আছে, সভরেন সংবিধান। উনি প্রত্যেকে কি বলেন আল্লাহ জানে, তবে সংবিধানের সুপ্রিমেসি সম্পর্কে ওনার ধারণা যথেষ্ট ভুল। উনি দাবি করেন উনি লন্ডনে পড়াশোনা করিয়েছেন ছাত্রদেরকে। হ্যাঁ, কিছু বাংলাদেশের মানুষের স্ট্যাবলিশ কিছু কলেজ, যেসব কলেজ বন্ধ হয়ে গেছে করাপশন বিভিন্ন কারণে, ওইসব কলেজে উনি পড়িয়েছিলেন, সেটা আমি জানি। বাঙালিদের কলেজ, উনি কোনো বিখ্যাত কলেজে পড়াননি। এবং ওনার আইনের ব্যাপারে ওনার যেই পড়াশোনা, সেটার ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আমি এই বিষয়ে কথা বলার আমার মনে হয় কিছুটা যোগ্যতা রাখি, যেহেতু বাংলাদেশেও আমি সর্বোচ্চ আইনের ডিগ্রি নিয়েছি এবং আমার আইনের উপরে পিএইচডি আছে, এবং আমি ইউরোপের আমেরিকায় অনেক ল ফার্মে আমি চাকরি করেছি। সুতরাং সেই হিসাবে এই বিষয়ে কথা বলা যোগ্যতা আমার আছে বলে মনে করি। প্রথমত ওনার যে ধারণা যে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সংসদ সম্পর্কে, আমার মনে হয় সেটাতে ভুল আছে। ব্রিটিশ সংবিধানের ব্যাপারে ওনার ধারণা ভুল। অবশ্যই সুপ্রিম কোর্টের সেই ক্ষমতা দিয়েছে সংবিধান, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক। যে সভরেন পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট কিন্তু সভরেন না, ব্রিটিশ পার্লামেন্ট সভরেন, বিকজ দে ডোন্ট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। বারবার বলা হয়েছে আমাদের লিমিটেড পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টের সেই ক্ষমতা নেই যেটি ব্রিটিশ পার্লামেন্টে বা নিউজিল্যান্ড পার্লামেন্টে, যেখানে অলিখিত সংবিধানের আছে সেই ব্যাপার। এটা খুব প্রচলিত একটি কথা যে ব্রিটিশ সংবিধান লিখিত সংবিধান না। আসলে এটা ভুল ধারণা। কথাটি হচ্ছে ব্রিটিশ সংবিধান লিখিত, বাট একটি জায়গায় না, অর্থাৎ কোডিফাইড না, লিখিত নয়। এটা ভুল ধারণা। আপনারা এই ওয়েবসাইটে দেখে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন ইউসিএল, বিখ্যাত ইউনিভার্সিটি, সেখানকার ইংল্যান্ড, সেই ইউসিএল এর ওয়েবসাইটে আছে যে ওখানে বলা হচ্ছে যে এটা একটি রং ধারণা, যে ব্রিটিশ সংবিধান লিখিত না। ব্রিটিশ সংবিধান লিখিত, বাট এক জায়গায় কোডিফাইড না। কিন্তু উনি যে সকল কথাবার্তা বলেন যে লিখিত, কোডিফাইড ইত্যাদি, এইসব কথাবার্তা বলে উনি বোঝাতে চাচ্ছেন যে এই দেশগুলোর লিখিত সংবিধান, কিন্তু লিখিত বলাটা ভুল হবে, কোডিফাইড না, ওই সকল দেশের পার্লামেন্ট উনি সভরেন না, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। কথাটা ভুল। জার্মানির সংবিধান কোডিফাইড, কানাডিয়ান সংবিধান কোডিফাইড, এই সকল দেশের সংবিধান কোডিফাইড, যেমন ফ্রান্সের সংবিধান কোডিফাইড। সেখানেও বলা হচ্ছে মূল উৎস হচ্ছে ক্ষমতার জনগণ, এবং জনগণ সেটা প্রকাশ করবে তাদের রিপ্রেজেন্টেটিভ সংসদের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের সংবিধানেই স্পষ্ট বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আপনার নিশ্চয়ই মনে আছে জামাতের উপরে খড়গ নামিয়ে এনেছিল প্রায় 1 দশক আগে, কারণ জামাতে সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এই কথা বলা হয়েছিল এবং কোরআন সুন্নাহ। কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস, এটা কথা বলে খুব লাফিয়েছিল তখন আওয়ামী লীগ, নিশ্চয়ই মনে আছে আপনাদের। ইসি বলছে কে কাকে ছাড়লো সেটা রাজনীতির হিসাব, তবে দেশের সংবিধান না মানলে জামাত কোনো কালেই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে না। এবং সংবিধানও বলে, বাংলাদেশ সংবিধান বলে যে সকল ক্ষমতা উৎস জনগণ। তাহলে জনগণ সেই ক্ষমতা কোথায় প্রকাশ করবে? তাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে সংসদে। এখন সংসদ তো শরিয়া আইন না, সংসদ কোরআনও না, গীতাও না, বাইবেলও না, যে আপনি এটাকে বদলাতে পারবেন না, অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। সরকার বহু কনফ্লিক্টের টাইমে সংবিধান পরিবর্তন করেছে। সুতরাং সংবিধান হচ্ছে দেশের সর্বময় আইন। এখন এই প্যারেন্ট আইন আপনি পরিবর্তন করতে পারবেন? কথাটা এখানে অবশ্যই পারবেন। অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, অরিজিনাল জুরিসডিকশন, এই সকল ব্যাপারে দেশের পলিসি, পলিটিক্যাল পলিসি, অনেক কথা, অনেক পেঁচাল পারতে পারেন, অনেক ডক্ট্রিন নিয়ে কথা বলতে পারেন। সিম্পল কথা, সংবিধান পরিবর্তন কিভাবে করা হয়, কিভাবে করা যায়? জনগণ যখন চাইবে সংবিধান পরিবর্তন করা দরকার,
বা প্রধানমন্ত্রীও চাইলো যে সংবিধান পরিবর্তন করা দরকার, পারবেন? উত্তর হচ্ছে ইয়েস, পারবেন। যদি অ্যাপেলেট ডিভিশন, সাবজুডিস ম্যাটার বলেন আর যেটি বলেন, অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন সমস্যা সৃষ্টি হচ্ছে, কি করবেন? দরকার হলে সেই সংবিধান পরিবর্তন করে দেবেন, 112, 104, 102 পরিবর্তন করে দেবেন, দরকার 27, 28 সব চেঞ্জ করবেন, সমস্যা কি? সংবিধানটা কিনা বা কোনো আইন সেটা কি অসাংবিধানিক কিনা, এটা তো মেইন। যেমন যেই ব্যাপারটার ব্যাপারে হাইকোর্টে গেছে, এই যে আপনার কোটার ব্যাপারটা মূলত সাংবিধানিক প্রশ্ন, এটা আলট্রা ভাইরাস কিনা, আলট্রা ভাইরাস বিষয়গুলো এগুলো আইনের ব্যাপার। যাই হোক, এনিওয়ে এগুলো সংবিধান অনুসারে হয়েছে কিনা, এই তো। এর চেয়ে বেশি কোনো ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। অর্থাৎ সুপ্রিম কোর্ট কোনো আইনের আলোকে সে অবজার্ভ করতে পারে, রেকমেন্ডেশন দিতে পারে, আইন প্রণয়ন করে দিতে পারে না। তুমি আপনি ধরে নেন, আপনি তর্কের খাতিরে ধরে নেন যে বিচারপতি মানিক, এক্স রিটায়ার্ড বিচারপতি, উনি বললেন বাংলাদেশের সংসদ সভারেন না। ওকে ওকে ওকে, তর্ক না করে বরঞ্চ অন্য দিক দিয়ে মারি চলেন। সেটা হচ্ছে কি, বাংলাদেশের সংবিধানের আলোকে তো উনি বিচারপতি রায় দেবেন নাকি? উনি যদি কোনো রেকমেন্ডেশন বলেন, রায় বলেন, সেটা তো সংবিধান অনুসারে দিবে নাকি? সংবিধানে যে ক্ষমতা দেওয়া আছে ওনাকে, বিচারপতিকে। তা সংবিধান পরিবর্তন করে তখন কি? এবং সংবিধান পরিবর্তন তাহলে কে করতে পারে? জনগণ করতে পারে। জনগণ কিভাবে করে? সংসদের মাধ্যমে করে। তাহলে সবচেয়ে পাওয়ারফুল কে হলো? সংসদ হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 16th অ্যামেন্ডমেন্টের সময় বিচারপতি সিনহার কথা মনে আছে না? বিচারপতি সিনহা 2014 সালে একটা সিদ্ধান্ত হলো বাংলাদেশের পার্লামেন্টে যে সোজা কথা বিচারপতিরা যদি কোনো কাজ করে, আনফিট হয় ইত্যাদি হয়, তাহলে তাদেরকে ইনক্যাপেবল হয়, তাদেরকে সরাতে ক্ষমতা রাখে পার্লামেন্ট। Right? Sinha has been at the receiving end of criticism from the ruling government. His observations on Article 16 have not gone unnoticed. কিন্তু সেটাকে অবৈধ বলে রায় দিল বিচারপতি সিনহা এবং 7 জন অ্যাপেলেট ডিভিশনের জাজ 2017 সালে, আমার যতটুকু খেয়াল আসে। এবং তখন এটার বিরুদ্ধে সরকার কি করেছিল? রেজলিউশন পাস করেছিল যে সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের এই রায় ওনারা কার্যকর হতে দেননি। বিচারপতি সিনহা উনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, রাতের অন্ধকারে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, মনে আছে? তো ওই সময় বিচারপতির সাথে যে সংঘর্ষ হয়েছিল হাসিনার, তখন কোথায় ছিল বিচারপতিদের শক্তি? এছাড়াও নিশ্চয়ই মনে আছে আপনার আব্দুল কাদের মোল্লার কথা। আব্দুল কাদের মোল্লার ব্যাপারে 2013 সালে রায় হয়েছিল, ফেব্রুয়ারির যতটুকু খেয়াল আসে আমার 14 তারিখে। তারপর এই শাহবাগে ওরা আন্দোলন করার প্রেক্ষিতে 17 তারিখে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্টের অ্যামেন্ডমেন্ট করে অ্যাক্টের 1973 সালের এই অ্যাক্ট ওয়ার ট্রাইব্যুনালের ব্যাপারে, ওয়ার ট্রাইব্যুনাল যে আইন সেটাকে পরিবর্তন করে 2017-তে এমনভাবে অ্যামেন্ডমেন্ট করা হয় যাতে করে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া যায়, কারণ তাকে 15 বছরের জেল দেওয়া হয়েছিল। সেটা উল্টে আইন পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। This comes after in February when the International Crimes Tribunal had initially sentenced him to life, followed by mass protests which led to a change in the law based on which the Supreme Court had sentenced him to death. সেটা যদি সম্ভব হয় তাহলে যখন হাইকোর্টের ব্যাপারে এই যে কোটার ব্যাপারে যখন রায় এসেছিল তার বিরুদ্ধে অ্যাপিল করা হয়নি যতক্ষণ পর্যন্ত ছাত্রগুলিকে গুলি চালানো না হয়েছে। এটা কি 1 মাস কোনো অ্যাপিল করা হয়নি। অ্যাপিল করা হয়েছে যখন ছাত্ররা মরেছে, আন্দোলন করেছে, তারপর। আর বাংলাদেশ সরকার যেসব সাবজুডিস করে চিৎকার করে, এগুলো হচ্ছে ফাজলামো, জনগণের সাথে ফাজলামো। এবং এর ফলে যে মানুষগুলি মারা গেছে, এগুলোর দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং একদিন এদের বিচারের সম্মুখীন হতেই হবে।